হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা যারা এসএসসির বিভিন্ন যে এক্সামগুলো রয়েছে, এমটিএস, জিডি, সিজিএল, সিএইচএসএল, এই সকল এই যে এক্সামগুলো তোমরা প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমরা এই রিসেন্ট দুখানা ক্লাস দিয়েছি, একটা হচ্ছে পলিটি আর একটা হচ্ছে মিউজিক অ্যান্ড ডান্স। সেই ক্লাসের পাশাপাশি আজকের যে ক্লাস ইতিহাস, হিস্টোরি, তো এখান থেকেও কিন্তু এই ইতিহাস থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ আজকে কোশ্চেন আনসার আলোচনা করব। আগের যে ক্লাসগুলো করেছি যারা তোমরা দেখোনি, তো অবশ্যই দেখে নেবে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। যে সকল কোশ্চেনগুলো বারবার এই সকল এক্সামে দেয়, তো সেই সকল কোশ্চেনগুলোই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আগের ক্লাসগুলো দেখবে তো বুঝতেই পারবে। তো আজকের ক্লাসটা সবাইকে বলবো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। ফার্স্ট কোশ্চেন দেখো, শেষ শুঙ্গ শাসককে তার মন্ত্রী কোন শতাব্দীতে হত্যা করেছিলেন? শেষ শুঙ্গ শাসককে তার মন্ত্রী কোন শতাব্দীতে হত্যা করেছিলেন? সঠিক অ্যান্সার কী হবে? না, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী। মৌর্য সাম্রাজ্যের পতনের পর পুষ্যমিত্র শুঙ্গ প্রায় খ্রিস্টপূর্ব 185 সালে শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন। শুঙ্গ বংশের শেষ শাসক দেবভূতিকে তার মন্ত্রী বাসুদেব কর্ণ হত্যা করেছিলেন। ঠিক আছে, যা বংশের অবসান ঘটায়। এই ঘটনাটি খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীতে প্রায় খ্রিস্টপূর্ব 73 সালে ঘটেছিল, যার ফলে কর্ণ বংশের উত্থান ঘটে। ঠিক আছে, দেবভূতিকে তার মন্ত্রী কে হত্যা করেছিল? বাসুদেব কর্ণ হত্যা করেছিল এবং কর্ণ বংশের উত্থান ঘটেছিল সেই সময়। প্রথম শতাব্দী, খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী, সালটা প্রায় ওই খ্রিস্টপূর্ব 73 সালে ঘটেছিল ঘটনাটি। এইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, 1917 সালে সরোজিনী নাইডু কোন নারী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন? 1917 সালে সরোজিনী নাইডু যে নারী সংগঠন গঠন করেছিলেন সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে উমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার। তাহলে উমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেছিলেন? সরোজিনী নাইডু। কত সালে? 1917 সালে। ঠিক আছে, তো এখান থেকে দেখে নাও, উইমেন্স ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, সরোজিনী নাইডু, মার্গারেট কাজিন্স এবং অন্যান্য বিশিষ্ট নারীরা 1917 সালে প্রতিষ্ঠা করেন। এই উমেন্স ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন WIA এর লক্ষ্য ছিল স্বাধীনতা পূর্ব যুগে ভারতের নারীর অধিকার, শিক্ষা ও সামাজিক সংস্কার প্রচার করা। এটি প্রথম দিকে সংস্থাগুলির মধ্যে একটা যা লৈঙ্গিক সমতা অর্জনের জন্য এবং ভারতের নারীদের অবস্থার উন্নতির জন্য কাজ করেছিল। ঠিক আছে, তো এরপর চলে যাও 3 নম্বর কোশ্চেন কী রয়েছে দেখো, ভারতীয় উৎসে কোন ইরানি মূলের গোষ্ঠীকে শক পল্লব বলা হয়? বলো, ভারতীয় উৎসে কোন ইরানি মূলের গোষ্ঠীকে শক পল্লব বলা হতো? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, পার্থিয়ান। পার্থিয়ান হয়ে যাবে সঠিক অ্যান্সার। শক পল্লব শব্দটা হচ্ছে ব্যবহৃত হতো শক ও পার্থিয়ানদের বোঝাতে। পার্থিয়ানরা ইরানি জাতি যারা খ্রিস্টপূর্ব প্রথম শতকে ভারতে প্রবেশ করে। তাদের বিখ্যাত শাসক ছিল গোন্ডোফারিস। তারা উত্তর পশ্চিম ভারতে শাসন করেছিল এবং পরে কুষাণদের দ্বারা পরাজিত হয়। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, উত্তর ভারতের প্রাথমিক লৌহ যুগের বসতিগুলির বৈশিষ্ট্যপূর্ণ মৃৎপাত্র কোনটি? উত্তর ভারতে প্রাথমিক লৌহ যুগের বসতিগুলির বৈশিষ্ট্যপূর্ণ মৃৎপাত্র কোনটি? তো সেটা হচ্ছে পেইন্টেড গ্রেওয়্যার। প্রিন্টেড গ্রেওয়্যার অর্থাৎ PGW সংস্কৃতি পরবর্তী বৈদিক যুগের, যা প্রায় 1200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। এই সংস্কৃতির বৈশিষ্ট্য হল জ্যামিতিক নকশায় আঁকা সূক্ষ্ম ধূসর মৃৎশিল্পের ব্যবহার। হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ সহ সিন্ধু গাঙ্গেয় সমভূমি অঞ্চলে PGWর সাথে সম্পর্কিত স্থানগুলির আবিষ্কৃত হয়েছে। PGW মহাভারত মহাকাব্যের প্রাথমিক পর্যায়ের সাথে যুক্ত, যা পাঠ্যে বর্ণিত আখ্যানগুলির জন্য একটা ঐতিহাসিক প্রেক্ষাপট নির্দেশ করে। PGW যা সাইট থেকে প্রাপ্ত প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলির মধ্যে রয়েছে গৃহপালিত প্রাণী, লোহার হাতিয়ার এবং বসতি স্থাপনকারী কৃষি সম্পদের প্রমাণ। এরপর চলে যাও 5 নম্বর কোশ্চেন, গোপদ ব্রাহ্মণ কোন বেদের সাথে সম্পর্কিত? গোপদ ব্রাহ্মণ
কোন বেদের সাথে সম্পর্কিত? ঋক, সাম, যজু, অথর্ব। সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অথর্ববেদ। অথর্ব বেদের সাথে সম্পর্কিত। এই গোপদ ব্রাহ্মণ হলো একমাত্র ব্রাহ্মণ গ্রন্থ যা হচ্ছে বিশেষভাবে হচ্ছে অথর্ব বেদের সাথে যুক্ত। এটি অথর্ব বেদে বর্ণিত আচার ও অনুশীলনের ব্যাখ্যা ও বিশ্লেষণ প্রদান করে। তো গোপদ ব্রাহ্মণ অথর্ব বেদের বর্ণিত একটি আচার ও অনুশীলন, ব্যাখ্যা, বিশ্লেষণ প্রদান করে। এই গ্রন্থটি দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে পূর্ব বা প্রাচীন, আর একটা হচ্ছে উত্তর পশ্চিম, যা মূলত আচার অনুষ্ঠান ও দার্শনিক আলোচনার উপর কেন্দ্র করেই রয়েছে। অন্যান্য ব্রাহ্মণদের মতো নয়, গোপদ ব্রাহ্মণ অথর্ববেদের কোনো নির্দিষ্ট শাখার অন্তর্ভুক্ত নয়। এটি সমগ্র বেদের জন্য একটা সাধারণ ব্রাহ্মণ গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে, তারপরে চলে যাও 6 নম্বর কোশ্চেন। কোন ভারতীয় নেতা সীমান্ত গান্ধী নামে পরিচিত? বলো। ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী নামে পরিচিত তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন খান আব্দুল গফর খান। খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। খান আব্দুল গফর খান ছিলেন উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের অহিংসা আন্দোলনের নেতা। তিনি ক্ষুধাই খিদমতকার আন্দোলন পরিচালনা করেন এবং গান্ধী আদর্শে অনুপ্রাণিত ছিলেন। তারপরে দেখো শেষ মৌর্য রাজা কে ছিলেন? শেষ মৌর্য রাজা কে ছিলেন যিনি তার সেনাপতির দ্বারা নিহত হয়ে শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিলেন? তিনি হচ্ছেন বৃহদ্রথ। বৃহদ্রথ হয়ে যাবে সঠিক অ্যান্সার। বৃহদ্রথ ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ শাসক। সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তাকে হত্যা করেন এবং শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেন। এরপর দেখো বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ কোন ব্রিটিশ কর্মকর্তা দ্বারা বাস্তবায়িত হয়েছিল? বলো, কোন ব্রিটিশ কর্মকর্তা দ্বারা বাস্তবায়িত হয়েছিল বঙ্গভঙ্গ? বঙ্গভঙ্গ করেছিল কি? লর্ড কার্জন। লর্ড কার্জন বঙ্গভঙ্গ কার্যকর করে 16ই অক্টোবর 1905 সালে। উদ্দেশ্য ছিল প্রশাসনিক সুবিধা দেখিয়ে বাংলাকে বিভক্ত করা, কিন্তু প্রকৃত উদ্দেশ্যটা কী ছিল? হিন্দু আর মুসলমানকে আলাদা করা, তাই কি না? এটি 1911 সালে এটা বাতিল করা হয়। তারপরে দেখুন 9 নম্বর কোশ্চেন। খিলাফত আন্দোলন কোন সম্প্রদায়ের সাথে সম্পর্কিত? খিলাফত আন্দোলন খুবই গুরুত্বপূর্ণ একটি আন্দোলন, কোশ্চেন তো আসেই এখান থেকে এক্সামে। তো এটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সাথে সম্পর্কিত। খিলাফত আন্দোলন শুরু হয় 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর। আলী ভ্রাতৃদ্বয় মাওলানা মোহাম্মদ আলী এবং শওকত আলী নেতৃত্ব দেন, আর এর উদ্দেশ্য ছিল তুরস্কের খলিফার মর্যাদা রক্ষা করা। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন। স্বামী দয়ানন্দ সরস্বতী কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যা বেদের শিক্ষার প্রতি ফিরে আসার পক্ষে সমর্থন করেছিল? স্বামী দয়ানন্দ সরস্বতী কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যা বেদের শিক্ষার প্রতি ফিরে আসার পক্ষে সমর্থন করেছিল? তো সেটা হচ্ছে আর্য সমাজ। আর্য সমাজ হয়ে যাবে সঠিক অ্যান্সার। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে 10ই এপ্রিল বোম্বেতে, অর্থাৎ বর্তমানে মুম্বাই যেটা, তো সেখানে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আর্য সমাজের প্রাথমিক লক্ষ্য ছিল হচ্ছে গোড়া আচার অনুষ্ঠানগুলি দূর করে বেদের শিক্ষায় প্রচার করে হিন্দু ধর্মকে সংস্কার করা। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের জন্য মূল মন্ত্র ছিল হচ্ছে কিন্নন্ত বিশ্বমার্যম, যার অর্থ বিশ্বকে উন্নত করো। নারী শিক্ষা, বিধবা বিবাহ, বর্ণপ্রথা বিলুপ্তর মতো সামাজিক সংস্কার প্রচারে আর্য সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 11 নম্বর কোশ্চেন দেখো। খিলাফত আন্দোলনকে সমর্থন করতে এবং হিন্দু মুসলিম ঐক্য জোরদার করতে 1919 সালে কোন গোষ্ঠী গঠিত হয়েছিল? হিন্দু মুসলিমের ঐক্য জোরদার করতে, খিলাফত আন্দোলনকে সমর্থন করতে 1919 সালে গঠিত হয়েছিল, সেটা হচ্ছে কি? খিলাফত কমিটি গঠিত হয়েছিল। বিষ্ণু পুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের মা কে ছিলেন? বিষ্ণু পুরাণ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্যের মা কে ছিলেন? না হচ্ছেন মুড়া, একজন শিকারী মেয়ে, মুড়া শিকারীর মেয়ে। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মুড়াকে প্রায়শই বিনয়ী বংশের একজন মহিলা হিসেবে উল্লেখ করা হয়, যার বংশ শূদ্র শ্রেণীর সাথে সম্পর্কিত ছিল। তারপরে দেখো 13 নম্বর কোশ্চেন। নিম্নলিখিত কোন স্থানটি মধ্য লৌহ যুগে ভারতের প্রাথমিক নগর পরিকল্পনার প্রমাণ দেয়? কোন স্থানটি মধ্য লৌহ যুগে ভারতে প্রাথমিক নগর পরিকল্পনার প্রমাণ দেয়? সেটা হচ্ছে কৌশাম্বী, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। কৌশাম্বী বর্তমান উত্তরপ্রদেশ যেটা কৌশাম্বী ছিল হচ্ছে প্রাচীন বৎস রাজ্যের রাজধানী। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে মহাজনপদের বিকাশ ঘটেছিল। ভারতীয় উপমহাদেশে খ্রিস্টীয় 600 থেকে 325 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে 16টি মহাজনপদ ছিল।
এই মহাজনপদগুলির নাম একটু দেখে নাও। কাশী, কৌশল, অঙ্গ, মগধ, ব্রিজি, মল্ল, জেদি, বৎস, কুরু, পাঞ্চাল, মৎস্য, সুরসেন, অসমক, অবন্তী, গান্ধার আর হচ্ছে কম্বোজ। এটি মধ্য লৌহ যুগে ভারতের প্রথম পরিকল্পিত নগরগুলির একটি। এখানে দুর্গ, প্রাচীর, সুসংগঠিত নিকাশি ব্যবস্থা পাওয়া গেছে। এবার দেখো 14 নম্বর কোশ্চেন। 1906 সালে প্রতিষ্ঠিত অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? অল ইন্ডিয়া মুসলিম লীগ যেটা 1906 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যার প্রথম সভাপতি কে ছিলেন? তিনি ছিলেন তৃতীয় আগা খান। তৃতীয় আগা খান, অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে 30 ডিসেম্বর ঢাকার নবাব সেলিম উল্লাহ খানের নিয়ন্ত্রণে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়। 1907 সালে করাচি, পাকিস্তানের এই লীগের সংবিধান প্রণীত হয়। এর প্রথম অধিবেশন 1907 সালে করাচিতে অনুষ্ঠিত হয়। অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন হচ্ছেন আগা খান। মুসলিম লীগ বঙ্গভঙ্গ সমর্থন করে। মুসলিম লীগ কিন্তু বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল। 15 নম্বর কোশ্চেন দেখো। মৌখারি রাজাদের মধ্যে কে পরবর্তী গুপ্তদের পরাজিত করার দাবি করেছিল? মৌখারি রাজাদের মধ্যে কে পরবর্তী গুপ্তদের পরাজিত করার দাবি করেছিল? তিনি হচ্ছেন সর্ববর্মণ। সর্ববর্মণ মৌখারি রাজবংশ উত্তর ভারতের কনৌজ অঞ্চলের রাজত্ব করত। সর্ববর্মণ ছিলেন একজন শক্তিশালী মৌখারি শাসক, যিনি পরবর্তী গুপ্তদের পরাজিত করেন। তার পরবর্তী রাজা ছিলেন অবন্তী বর্মন এবং গ্রহ বর্মন। মৌখারিরা পরবর্তীতে হর্ষবর্ধনের সাথে সম্পর্কিত হয়। তারপর দেখো 16 নম্বর কোশ্চেন। কোন বিপ্লবী নেতা লর্ড হার্ডিঞ্জের উপর হত্যা প্রয়াস করেছিলেন? কোন বিপ্লবী নেতা লর্ড হার্ডিঞ্জের উপর হত্যা প্রয়াস করেছিলেন? তিনি হচ্ছেন রাসবিহারী বসু। অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার, রাসবিহারী বসু। দিল্লিতে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপের জন্য অনুশীলন সমিতি দায়ী ছিল। অনুশীলন সমিতির প্রথম মিত্র দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এতে যতীন্দ্রনাথ ব্যানার্জি, বারীন্দ্র কুমার ঘোষ এবং অন্যান্যরা রয়েছেন। 1906 সালে এপ্রিল মাসে অনুশীলনের মধ্যে একটা অভ্যন্তরীণ বৃত্ত বারীন্দ্র কুমার ঘোষ আর হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত সাপ্তাহিক যুগান্তর শুরু করে এবং কয়েকটা বিভ্রান্তিকর অ্যাকশন পরিচালনা করে। রাসবিহারী বসু ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন অগ্রগণ্য বিপ্লবী। তারপরে দেখো 17 নম্বর কোশ্চেন। এনবিপিডব্লিউ যা লৌহ যুগের সবচেয়ে ব্যাপক মৃৎপাত্র হিসেবে বিবেচিত, এর পূর্ণরূপ কি? এনবিপিডব্লিউ যার পূর্ণরূপ হচ্ছে নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। নর্থার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার এটি ভারতীয় প্রাথমিক লৌহ যুগের মৃৎপাত্র, প্রায় খ্রিস্টপূর্ব 700 থেকে 200। উজ্জ্বল কালো পলিশ অবস্থায় পাওয়া যায়, সাধারণত খাবার বা ধার্মিক কাজে ব্যবহৃত হয়। 18 নম্বর কোশ্চেন দেখো। ঋগ্বেদে গঙ্গা নদীর উল্লেখ কতবার রয়েছে? ঋগ্বেদে গঙ্গা নদীর উল্লেখ রয়েছে মাত্র একবার। ঋগ্বেদে গঙ্গার উল্লেখ একবারই পাওয়া যায়, যা নদীগুলির মধ্যে সবচেয়ে উল্লিখিত। মূলত ঋগ্বেদে সরস্বতী, সিন্ধু নদীর গুরুত্ব বেশি ছিল। গঙ্গার পরবর্তীকালে ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব বৃদ্ধি পায়। তারপর দেখো 19 নম্বর কোশ্চেন। কোন মৌর্য যুগের প্রত্নতাত্ত্বিক স্থানে কাঠের পলিশেডের অবশেষ পাওয়া গেছে? কাঠের পলিশেডের অবশেষ কোন মৌর্য যুগে? সঠিক অ্যান্সার বুলন্দিবাগ। বুলন্দিবাগ, অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। বুলন্দিবাগ হলো বিহারের পাটলিপুত্রে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এই স্থানটি কাঠের বেড়ার অবশেষের সাথে যুক্ত, যা মৌর্য সাম্রাজ্যের সময়কার প্রাচীর, দুর্গ এবং নগর পরিকল্পনার ইঙ্গিত দেয়। কাঠের বেড়ার অবশেষগুলি গুরুত্বপূর্ণ কারণ এগুলি মৌর্য যুগে ব্যবহৃত কাঠামোগত কৌশলগুলির প্রমাণ দেয়। মৌর্য সাম্রাজ্যের রাজধানী পাটলিপুত্র ছিল একটি অত্যন্ত উন্নত নগর কেন্দ্র, যা তার দুর্গযুক্ত স্থাপত্যের জন্য পরিচিত ছিল। আর আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, যেটা 20 নম্বর কোশ্চেন। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে তক্ষশিলার চারপাশে উত্তর পশ্চিম ভারতে কোন গোষ্ঠী বসতি স্থাপন করেছিল? 7ম শতাব্দীতে তক্ষশিলার চারপাশে উত্তর পশ্চিম ভারতে কোন গোষ্ঠী বসতি স্থাপন করেছিল? সঠিক অ্যান্সার কুষাণ। কুষাণরা বসতি স্থাপন করেছিল। কুষাণরা মধ্য এশিয়ার একটি যাযাবর গোষ্ঠী খ্রিস্টপূর্ব 1ম শতাব্দী তক্ষশিলার আশেপাশে উত্তর পশ্চিম ভারতে বসতি স্থাপন করেছিল।
কুষাণরা ভারতীয় উপমহাদেশে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরিচিত, যার মধ্যে বৌদ্ধ ধর্মের বিস্তার অন্যতম। তারা কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল, যা বর্তমান আফগানিস্তান, পাকিস্তান এবং উত্তর ভারত জুড়ে বিস্তৃত ছিল, এবং তক্ষশিলা ছিল একটি প্রধান সাংস্কৃতিক ও বাণিজ্য কেন্দ্র। কুষাণদের শাসনামলে তক্ষশিলা শিক্ষা, বাণিজ্য এবং বৌদ্ধ শিক্ষার একটা বিখ্যাত কেন্দ্র হয়ে ওঠে। তো এই ছিল মোট আজকে 20খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, যারা এখনও ক্লাসটাকে লাইক, কমেন্ট, শেয়ার করোনি তো করে ফেলো। নতুন যারা আমাদের চ্যানেলে ভিজিট করেছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কেননা সাবস্ক্রাইব করে রাখলে আমরা ক্লাস আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশানগুলো যাবে। আমাদের এখানে কিন্তু এসএসসির জন্য এইরকম জিকে ক্লাস রেগুলার করানো হয়। তাছাড়া আমাদের প্রিভিয়াস ইয়ার রিসেন্ট যে এডুকেটিভ প্যাটার্নের যে এক্সামগুলো হয়েছে 2025-এ এসএসসির, সেই সকল পিডিএফগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। তোমরা যদি নিতে চাও তো আমাদেরকে মেসেজ করো, খুবই স্বল্প প্রাইসে তোমরা কিন্তু পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে? তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ সমস্ত পিডিএফ এবং কোন পিডিএফের কী রকম প্রাইস দেখতেই পাচ্ছ। একদম স্বল্প প্রাইসে পেয়ে যাবে আমাদের কাছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো যদি নিতে চাও, যেটা নেবে সেটা লিখে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে।